জেলাগুলো পেলে একটা শেয়ার করে দেবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকেরই জানা উচিত। সময়টা হয়তো প্রত্যেকেরই খারাপ যাচ্ছে। প্রত্যেকেই মানে একটা অন্যরকম একটা প্রতিকূলতার সাথে লড়াই করছি আমরা, প্রত্যেকের নিজের জায়গা থেকে। আগে যে রেসপন্সটা পাওয়া যেত প্রত্যেকটা গ্রুপ থেকে, সেই রেসপন্সটা কিন্তু এখন নেই বললেই চলে। বেশ কিছু জেলার ইন্টারভিউ হয়েছে। বড় বড় জেলাগুলো এখনও, আমার সাউন্ড কি পরিষ্কার পাচ্ছেন? বড় বড় জেলার ইন্টারভিউ এখনও বাকি আছে। বড় জেলার ইন্টারভিউ এখনও ধরাই হয়নি। যা ইন্টারভিউ হয়েছে আমার মতে মনে হয় এখনও 40% ক্যান্ডিডেটের কিন্তু ইন্টারভিউ শেষ হয়নি। ভালো সংখ্যক কিন্তু অ্যাবসেন্ট থাকছে। আর যে ইন্টারভিউ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা সকলেই কোশ্চেনের বিষয়গুলো নিয়ে। আজকে স্পেশাল এডুকেশন, মানে বিশেষভাবে সক্ষমদের জন্য যে টিচার নিয়োগ, তার ইন্টারভিউ ছিল আর আগামীকাল আছে। তো তাদের মধ্যে যারা আছে প্রত্যেকেই হয়তো তাদের স্বপ্ন পূরণ হবে, কারণ 2009 সালের পর তাদের এই প্রথম সুযোগ পেল। সেখানে আমাদের 2022 স্টেট থেকে হয়তো কিছু কোয়ালিফাই আছে। আর হয়তো মানে 1000 জন নেই বলতে গেলে, 600-700 হলে হতে পারে। আর স্পেশাল এডুকেটর যারা আছে, আর এই নতুন যে টেটটা নেওয়া হলো, সেই টেট থেকে হয়তো 200 জন মতো পাস করেছে। তো এটা মিলিয়ে প্রায় 1000-এর কাছাকাছি কোয়ালিফাই আছে, 1000-এর নিচে। কিন্তু সে তুলনায় তাদের ভ্যাকেন্সি বেশি। যদিও 2009 থেকে তারা অপেক্ষা করে অনেকের বয়স পেরিয়ে গেছে। এই প্রথম আরসিআই থেকে তারা যারা মানে স্পেশাল এডুকেশনের উপর যারা ডিএলএড বিএড করেছিল, তাদের নিয়োগটা কিন্তু, হ্যাঁ, থ্যাংক ইউ, শুনতে পাচ্ছেন এখন। তো তারা বেরিয়ে যাবে, প্রত্যেকেই জব পাবে। তাদের মনে হচ্ছে তাদের নিয়োগটা হয়তো আগে হয়ে যাবে। তো আমাদের নিয়োগটাই নিয়ে গড়িমসি হচ্ছে। আমাদের নিয়োগটা নিয়েই মানে কি পরিকল্পনা আছে সেটা মানে পরিষ্কার না হলেও কিছুটা বুঝতে পারছি। তো সামনের দিনে কি হবে সেটা দেখার। তার মধ্যেও মানে প্রত্যেকেই নিজের নিজের জায়গায়, প্রত্যেক ক্যান্ডিডেট কেউই ভালো নেই। মানসিক অস্থিরতা প্রত্যেকেরই। যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদেরও একই রকম অবস্থা, যাদের হয়নি তাদের তো আরও বাজে পরিস্থিতি। কেউ ইন্টারভিউ দিয়ে এসে জানা কোশ্চেন ভুল করে এসছে, তারা চিন্তা ভাবনা করছে। বেসিক্যালি এটা দেখা গেল যে আপনার যে দুর্বলতার জায়গাটা, সেখানটা থেকেই কোশ্চেন ধরা হচ্ছে। যতক্ষণ না আপনি পারছেন না ততক্ষণ পর্যন্ত ছাড়া হচ্ছে না, এমন একটা ব্যাপার। তো সবার ক্ষেত্রে সবার জানা না যে ম্যাথের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট সে ইতিহাস কি জানবে, সে ভূগোল কতটা জানতে পারে। আর যে মানে আর্টসের স্টুডেন্ট যারা, বাংলা অনার্স কিংবা আদার্স, জিওগ্রাফি বা এইসব সাবজেক্ট, ইতিহাস, এগুলো নিয়ে যারা পড়াশোনা করেছে, তাদের যদি সায়েন্সের ব্যাকআপ, মানে সায়েন্স থেকে কোশ্চেন ধরা হয়, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র থেকে শুরু করে ডিপলি কোশ্চেন যদি ধরা হয়, সেক্ষেত্রে আপনি কতটা উত্তর দিতে পারেন? বেসিক কোশ্চেনগুলো হয়তো পারবেন, কিন্তু বাকিটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব দেখতে পাচ্ছি যে ভ্যাকান্সি অনেক কম, সে তুলনায় কম্পিটিশন বেশি। ইন্টারভিউটা এরকম হবে, এটা স্বাভাবিক। আহ, স্বাভাবিক হালকাভাবে নিচ্ছি না ভাই চন্দন সাহু। তো সামনের দিনে কিন্তু পরিষ্কারভাবে বলছি যে প্রত্যেকে কিন্তু চাপে আছি। আর যারা বিষয়গুলো আমরা যারা ফ্রন্টে যারা লিড করি, যে আরও একটা চাপ থাকে, যে যার মতো থাকলো। আমার তো নিজেকেই খুব চাপ, মানে এই বেশ কয়েকদিন ধরে এত চাপ লাগছে যে সেটা কিন্তু বলার মতো না। কারণ অনেক মানুষের কারা কতটা কি করছে জানি না, কিন্তু অনেক মানুষের কিন্তু একটা যেই 22 টেটের একটা স্বচ্ছ টেট হয়েছিল, প্রত্যেকেই কিন্তু একটা আশা করেছিল। সেই জায়গাটা কিন্তু কম ভ্যাকেন্সি হয়েছে প্রথমত। দ্বিতীয়ত, কম ভ্যাকেন্সি হলেও যদি নিয়োগটা আগে হয়ে যদি আবার পরবর্তীতে নিয়োগের নোটিশে আসতো, তাহলে কিন্তু বিষয়টা সবাই
একটা খুশি হতো যে আবারও একটা নিয়োগ নোটিশ এলো, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ও, মানে প্রায় 6 মাস 7 মাস হতে গেল। তো এখন আলাদা করে কিছু বলার নেই, একদিন সব ডিটেলস বলা হবে। তবে সামনের দিনে হ্যাঁ আন্দোলন, দেখুন আন্দোলনের বিষয়টা যেটা বলছেন, স্বতঃস্ফূর্ততা কিন্তু কম। বুঝবে, সবাই বুঝবে, পর পর সবাই বুঝবে। আহ, একটু দেরিতে হলেও বুঝবে যে ধারাবাহিক যে কর্মসূচিগুলো রাখার ফলেই কিন্তু নোটিফিকেশন এসেছিল। তো সেক্ষেত্রে অনেকেই যে এই নোটিফিকেশন আসার পর পরই পড়ার মধ্যে ঢুকে যাওয়া, যে ইন্টারভিউ দিয়ে দিয়েছে আর কর্মসূচি করে কী লাভ। তো সেই জায়গাটা অনেকে বুঝতে পেরেছে, হয়তো কর্মসূচির দরকার নেই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি অন্যরকম চেয়েছিলাম। তো সেটা আহ, যাই হোক, এটা বিস্তারিত বলা সামনের দিনে সব দেখতে পাবেন। তবে সামনের দিনে বেশ কিছু মামলা, মানে আপনারা হয়তো ভাবছেন এই মানে ফেসবুক লাইভ হয়তো নেগেটিভ কমেন্ট আসতে পারে। তো আমরা যে টেট পাস, যারা ডিএলএড, বৈধ টেট পাস ডিএলএড ট্রেনিং করে আছি, তাদের মানে তাদের সামনে কিন্তু বেশ কয়েকটা মামলা, কিন্তু প্রায় 4টের মতো মামলা এখন আছে, মানে কলকাতা হাইকোর্টে। যে মামলাগুলো অন্তত আহ, কয়েক হাজার কিন্তু আহ, নতুন করে কিন্তু নিয়োগে আসতে পারে। তারা হচ্ছে এই যদি নিয়োগে কোনো না কোনোভাবে তারা ডিভিশন বেঞ্চে লড়াই করছে, আমি নাম বলছি না। তো ডিভিশন বেঞ্চে তারা লড়াই করছে, তারা কিন্তু বেশ ফাইট করছে। আগামী দিনে দেখতে পাবেন কলকাতা হাইকোর্টে সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাচ্ছেন। আমি সোশ্যাল মিডিয়াতে নাম ধরবো না। তো এগুলো হচ্ছে, হয়তো আপডেট দেওয়া হচ্ছে না, কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে। সামনের দিনে এই নিয়োগে আরও ক্যান্ডিডেট ঢোকার জন্য আমরা বসে আছি, যারা টেট পাস করে আগে ডিএলএড এবং পরবর্তীতে টেট পাস করেছি, তারা কিন্তু নিশ্চিন্তে আছি। কিন্তু কিছু যারা ঢুকতে পারেনি এই নিয়োগে, তারা কিন্তু বসে নেই। আমরা যদি 40,000 থাকি বা 30,000 থাকি, তারা কিন্তু 1,000 জন কিন্তু অ্যাক্টিভ, একেবারেই সক্রিয়। কিন্তু আমরা কিন্তু এই 35,000 ডিএলএড, তারা কিন্তু সক্রিয় না। আমরা ভাবছি যে ইন্টারভিউ হয়ে গেল মানে আমাদের সব শেষ হয়ে গেছে। কিন্তু সামনের দিনে যদি যারা নিয়োগে আসতে পারেনি, তারা যদি কোনোভাবে রায় বের করে আনতে পারে কোনো বেঞ্চ থেকে, তাহলে কিন্তু এই যারা ভাবছে ইংলিশ মিডিয়ামে, আমি ফর্ম ফিল আপ করেছি, যারা ভাবছেন যে ইংলিশ মিডিয়ামে তো কম্পিটিশান কম, যারা ইংলিশ মিডিয়ামে আছে, তো প্রত্যেকটাই কিন্তু এলোমেলো হয়ে যাবে। ইংলিশ মিডিয়ামেও অ্যাপ্লিকেশান জমা পড়বে, পরপর যারা ভাবছে যে কোন জেলায় কত ক্যান্ডিডেট কম, সেখানেও ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে। জিনিসটা কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। কে কি ভাবছে, কে কি বলছে, এগুলো বিভ্রান্ত না হয়ে আমার কথা, যখন এই পথে আছি, এই প্রতিকূলতা সত্ত্বেও যখন আমরা এখনো পর্যন্ত ধরে আছি, দেখুন প্রত্যেকেই বারবার বলছি, প্রত্যেকে কিন্তু ভালো নেই। কারা ভালো আছে না আছেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভালো নেই, বিশেষ করে যাদের 29, 30, 31, 32 বয়সের কাছাকাছি। এটা বলতে মানে দ্বিধা নেই যে যারা টেট পাস আছে, এটুকু বলতে পারি, যারা টেট পাস করে আছে কিন্তু বয়স কম, তারা আগামী দিনে কিন্তু চাকরি পাবে। সে যে সরকারে আসুন না কেন, চাকরি কিন্তু হবে। কিন্তু সমস্যা কাদের, টেনশন কাদের, যাদের বয়সটা খুব পেরিয়ে গেছে, যাদের 43 বছর বয়স, যাদের 40, 41, 42 বছর বয়স, 36, 37, 38 বছর বয়স, এদের কিন্তু বিষয়টা এদের কাছে সম্পূর্ণটাই আলাদা। অনেকেই তো এই শুধুমাত্র এই একটা 22 স্টেট পাস করার পর এত 3 বছর পড়াশুনো, 3 বছর কর্মসূচিতে অংশগ্রহণ করা, কেসের ফান্ডিং দেয়া, তারা কিন্তু ঠিক 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 তারা কিন্তু নিশ্চিন্তে যে ঘুমাচ্ছেন তা কিন্তু না। কত রাত ভালোভাবে ঘুম হয় না আপনারা জানেন ভালো করে। এরকম প্রত্যেকেরই হচ্ছে, আমারই যেমন হচ্ছে, ঘুম সেই ডিপ ঘুমটাই কিন্তু নেই। কি হবে? আর অনেকে হয়তো নিজেরটার কথা ভাবছেন, কিন্তু আমার মাথার উপরেও কিন্তু একটা চাপ থাকে 23টা জেলার ক্যান্ডিডেটদের, তাদের আত্মীয় পরিজন, তাদের পরিবারদের। এই ইন্টারভিউ রুমে যাওয়া হয়, তো সেখানে কত আত্মীয়, যাদের ক্যান্ডিডেটদের আত্মীয়রা, তাদের পরিচিত, এক কথায় বিদেশেও ভালো আছেন, তাদের যে চাওয়াটা সেটা কিন্তু পূরণ হচ্ছে না। সেটা কিন্তু মানসিকভাবে নিজের উপরে কিন্তু একটা প্রভাব পড়ে। যদি সহানুভূতি থাকে মানুষের প্রতি, সেটা ফিল করা যায় যে এইসব
অনেক গার্জেনরা আছে যে ইন্টারভিউ কিন্তু পুরোপুরি শোনেন, মানে আমার লাইভটা কিন্তু শেষ পর্যন্ত দেখেন। ক্যান্ডিডেট তো আছে, ক্যান্ডিডেটের বাবা মাও কিন্তু লাইভটা দেখেন। সবার কিন্তু একটা চাওয়া রয়েছে, ঠিক আছে? সেই জায়গাটা থেকে একটা মানসিক চাপ থাকে। 23টা জেলায়, সেই উত্তরবঙ্গর কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি, কালিম্পং থেকে শুরু করে দার্জিলিংয়ের অনেক ক্যান্ডিডেট, সেখান থেকে একেবারে শেষ পুরো মানে দক্ষিণ 24 পরগনা, জঙ্গলমহল থেকে শুরু করে প্রত্যেকটা জেলার যারা টেট পাস আছে, এটুকু বলতে পারি এই নামটা জানে, বা এই ঐক্যমঞ্চের এই দীর্ঘ 3 বছরের লড়াইটা কিন্তু প্রত্যেকেই জানেন। তো সেই জায়গায় প্রত্যেকের কিন্তু একটা দাবি থাকে, যেটা আমি বলছিলাম, যে যারা পরবর্তীতে যারা মানে মানে ডিএলএড ট্রেনিং দিয়েছেন, তারা কিন্তু চাইবে এর মধ্যে ঢোকার। এটা গেল কলকাতা হাইকোর্ট, এর মধ্যে ঢুকলে নতুন করে আবার ফর্ম ফিল আপ হবে। আর সামনের দিনে সবচেয়ে বড় যেটা কাটা, এই 3 বছর কিন্তু আমরা 3 বছর কিন্তু অ্যাডভোকেট দিয়ে এসছি, গত 3 বছর, 2.5 থেকে 3 বছর। 2014 সালের 6 প্রশ্ন ভুল মামলা, এটা কি হবে আগামী দিনে জানি না আমরা। এটা হলে প্রায় 1 লক্ষ পাশা হবে। যেটা শুনতে পাচ্ছি যে এই মামলা কিন্তু শেষের পথে চলে এসছে। আমি বিস্তারিত ফেসবুকে বলবো না, শুধু এটুকু বলতে পারি যে প্রত্যেকেই যারা এই এতদিনে যারা ফান্ডিং করেছেন, আমার রিকোয়েস্ট, এই সোশ্যাল মিডিয়াতে অনেক কমেন্ট হবে, আপনি নেগেটিভ কমেন্ট পাবেন, কারণ এখানে যারা মানে এই লাইভ যারা দেখছেন, অনেকে টেট পাস নয়, অনেকে ম্যাট 1594 প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, অনেকে 2017 প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, অনেকে 2022 প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, হয়তো 2 নম্বর পেয়ে কেউ কোয়ালিফাই করবে। তো এই মামলাগুলো যারা কে খারাপ বললো, গ্রুপ তৈরি করলো, এখন তো যেহেতু দীর্ঘদিন নিয়োগটা হয়নি, এখন কিন্তু ছোট্ট ছোট্ট গ্রুপ কিন্তু চারিদিকে ভর্তি হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে গ্রুপ আমি দেখেছি, বা অনেকের ফোন, অনেকেই বলে এসসিদের আলাদা গ্রুপ হয়েছে, ওবিসিদের আলাদা গ্রুপ হয়েছে, মানে এইরকম একটা গ্রুপ চলছে। কিন্তু যে মূল যে কেসগুলো কিন্তু সবাই এর ভাবনা থেকে কিন্তু হারিয়ে গেছে। সবাই ভাবছে যে ইন্টারভিউ হয়ে গেছে, আমি কি করব। এসসিদের আলাদা গ্রুপ, ওবিসিদের আলাদা গ্রুপ, জেনারেলদের আলাদা গ্রুপ, ওবিসি এদের আলাদা গ্রুপ, ওবিসি বিদের আলাদা গ্রুপ, 21-23 আলাদা গ্রুপ, 18-20 আলাদা গ্রুপ, এদিকে 23-25 আলাদা, 23-25 কথা বাদ দিন, আলাদা গ্রুপ, বা আদার্স এনআইএস 23-25 সব আলাদা আলাদা ছোট্ট ছোট্ট গ্রুপ খুলে কিন্তু সেখানে তারা তাদের মতো কথা বলছে। কিন্তু মূল যে কেসগুলো, মূল যে কেসগুলো সেগুলো হয়তো আপডেট দেওয়া হয় না, কিন্তু প্রত্যেকটা কেসে কিন্তু অ্যাডভোকেট দিতে হচ্ছে। এখানে পুরো 22 স্টেটের হয়ে, পুরো 2022 সালের টেট উত্তীর্ণদের হয়ে আমরা তো ছেড়ে দিতে পারি যে না, দরকার নেই, ঠিক দরকার নেই, এগুলো আমরা লড়াই করব না। তবুও কিন্তু শেষ পর্যন্ত দেখছি এই 2022 প্রশ্ন ভুল, আপনারা জানেন, সবাই বলেছিল নাম্বার বাড়বে, উত্তাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়া। যারা নিজের বন্ধু বান্ধব তারাও কিন্তু ঐক্যমঞ্চের নামে বা আমাদের নামে বলতে দ্বিধা বোধ করেনি, কমেন্ট করে করে। কিন্তু একভাবে দাঁতে দাঁত চেপে কিন্তু একভাবেই তাকিয়েছিলাম, শেষ পর্যন্ত কিন্তু কোনো নাম্বার কিন্তু বাড়েনি। দিতে পারলে, এনে দিতে পারলে সবাই কিন্তু আনন্দ করবে, উল্লাস করবে, বাহবা দেবে। কিন্তু যখন অসময়ে, যখন কিছু আসছে না বা কিছু করা যাচ্ছে না, তখন সবাই কিন্তু বিভ্রান্তের মতো চারিদিকে কিন্তু কন্ট্রোভার্সি পরিবেশ তৈরি করবে। তো 3 বছর একভাবে তো তৈরি করে আনা হলো, যার ফলে নোটিফিকেশানটা এলো। শেষের দিকে দেখা গেল নোটিফিকেশান আসার পর যে সমস্যাটা, যেটা সবাই প্ল্যানফুল, যেটা বুঝলো যারা নোটিফিকেশান দিল, যে নোটিফিকেশান কিছু ভ্যাকান্সি দিয়ে দেওয়া হোক, তাহলে এদের সঙ্গবদ্ধতা ভেঙে যাবে আর কর্মসূচি করবে না। তো সেটাই বাস্তবায়িত হলো, কেউ আর কর্মসূচিতে এলো না। তারপর ইন্টারভিউ চলছে, কেউ আর গেল না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ন্যায্য অধিকারের দাবিতে রাজপথে নেমেছি। জানি না সামনের দিনে চাকরি হবে কি হবে না, কিন্তু এই হাজার হাজার চাকরি প্রার্থীদের, এই যে 23টা জেলার ক্যান্ডিডেটদের, তাদের সঙ্গবদ্ধ করে 5 জন 10 জন থেকে শুরু করে আমরা বেশ কয়েকজন করেছি, কিন্তু শেষ পর্যন্ত বলছে এই ন্যায্য অধিকারের দাবিতে শেষ পর্যন্ত আছে। চাকরি হবে কি হবে না জানি না। এই মুহূর্তে তো যা পরিস্থিতি, যা ভ্যাকান্সি, আমাদের যে একাডেমি, কি হবে কিছু বলার নেই। আমার যে একাডেমি,
কি হবে কিছু বলতে পারছি না। অনেকে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি তৈরি করবে, কিন্তু নিজের ভিতরে যে কি হচ্ছে সেটা আমি নিজেই জানি। এই যে সারাটা দিন এই 24 ঘন্টা কিভাবে কাটে সেটা আমি নিজে ফিল করি, বাইরে থেকে আপনারা এগুলো ফিল করতে পারবেন না। এইগুলো ডিটেলস দুঃখের কথা একটা দিন শেয়ার করা হবে, যে প্রথম দিন থেকে যেভাবে লড়াই চালিয়ে এসে এই নোটিফিকেশান ছিনিয়ে আনা, এক কথায় সেই নোটিফিকেশান 2 মাস পর শুরু হলো, সবাই চেপে গেল। তারপর আপনারা সব দেখতে পাচ্ছেন, সামনের দিনে দেখা যাক। সকলে যখন বাড়িতে বসে থাকতে পারবে কর্মসূচি না করে, আমিও বসে থাকতে পারবো। যাদের ইন্টারভিউ হয়ে গেছে তারা ভাবছেন যে আমাদের তো আর ইন্টারভিউ হয়ে গেছে, আর কি হবে। আমি বারবার করে বলছি যে ফান্ডিং দিয়ে সাহায্য করুন। পরিষ্কার কথা, কেউ ভালো নেই সত্যি কথা বলতে, কেউ টাইম মানে এখন যা পরিস্থিতি, গ্রুপগুলোতে যে আগে যে মানে সক্রিয়তা ছিল, যে সক্রিয় ছিল, আহ, সক্রিয়তা ছিল, সেই সক্রিয়তাটা কিন্তু এখন নেই। কারণ প্রত্যেকের অনেকেই ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু সামনের দিনে এই যে প্রায় 7-8 হাজার ক্যান্ডিডেট তারা ঢুকতে পারে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা আছে এই 24 তারিখে। এছাড়াও কিন্তু ওই দিন সুপ্রিম কোর্টে কিন্তু বড় মামলা আছে, 2014 প্রশ্নভুল মামলা। দেখুন, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, হাইকোর্ট যাচ্ছি, বারে বারে কনফারেন্স করছি যে কি হবে আমরা কেউই জানি না। কিন্তু এই নিয়োগটা যদি এই পুজোর মধ্যে 2 মাস দেরি না হতো, হয়তো নিয়োগটা পেয়ে যেতাম। আর সবচেয়ে বড় কথা, শুধু আন্দোলন করলে এই 10-20 মানে 1,000 জন হলো, তো সবাই ইন্টারভিউ গেলে দেখলাম ইন্টারভিউয়ের ওখানে প্রচুর ভিড়, কিন্তু বাস্তবের মাটিতে কিন্তু লড়াই খুব কমজন করে। এই 6 মাস প্রায় 7 মাস পড়তে যাবে একটা নিয়োগ, সরকার কিন্তু ওইভাবে ঝুলিয়ে দিল আর কি, বলতে গেলে যে পরে হবে, পরে সরকার গঠন হয়ে নিয়োগ হবে। তো আমাদের দাবি অবশ্যই থাকবে ভ্যাকান্সি বৃদ্ধির, কিন্তু এই যে যারা এখনও নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি, যারা নিয়োগে আসতে পারেনি, যারা প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, তাদের গ্রুপটাই কিন্তু এখন সক্রিয়। তাই বলবো যে টেট পাস যারা পূর্ণ প্রশিক্ষিত টেট পাস যারা ইন্টারভিউ দিয়েছেন বা সামনের দিনে দেবেন, তাদের কাছে একটাই অনুরোধ যে কেসের জন্য সাধ্যমতো ফান্ডিং করুন। কিউআর কোড কিছুক্ষণের মধ্যে এখানে শেয়ার করবে কেউ না কেউ। এটা লড়াই আছে, অনেকে অনেক কথা বলবে, ব্যক্তিগতভাবে একদম পুরো আমি ফিল করতে পারছি যে মানুষের কোথায় ক্ষতি হতে চলেছে, সামনের দিনে কি হতে চলেছে। তবুও তো লড়াইটা জারি রাখতে হবে। যখন এখানে নেমেছি, দেখুন, অনেকেই অ্যাক্টিভ সক্রিয়তা হারিয়ে ফেলেছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু এখনো ধরে রেখেছে, যারা কিন্তু এখনো পর্যন্ত মানে এই যে এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু মানে শুধু নিজের কথা ভাবিনি, চাকরি প্রার্থীদের কথা ভেবে এখনও কিন্তু পড়ে আছে। তো সামনের দিনে কি হবে জানি না, কার চাকরি হবে কার হবে না। তবে সামনের দিনে একটা বড় মানে শূন্য পদের দাবিতে সামনের দিনে এই তো ভোট মিটে যাবে 1-1.5 মাসের মধ্যে। শূন্য পদের দাবিতে কিন্তু একটা মানে একটা না, আমাদের কর্মসূচি জারি থাকবে, যা আপ টু ডেট ভ্যাকান্সি। যেদিন মেরিট লিস্ট বের হবে, আপনারা অনেকেই ভাবছেন যে এই তো শেষ হয়ে গেছে, প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু একটা চাপ কিন্তু অনুভব করছি আমরা, যে মাথার মধ্যে কি হচ্ছে। আমার তো হচ্ছে, আপনাদের কি হচ্ছে জানি না। কারণ এই মধ্যে কিন্তু এই 3 বছর কিন্তু যথেষ্ট টাইম দিয়েছি আমরা। যেখানে অ্যাডমিন কে সাধারণ চাকরি প্রার্থী, প্রত্যেকে আমরা সাধারণ, কোনো অ্যাডমিন নেই, পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। প্রত্যেকে আমরা সাধারণ চাকরি প্রার্থী, প্রত্যেকের মাথার উপর চাপ। এখানে প্রত্যেকেই নিজের জন্য লড়ছে, কিন্তু আমরা যারা এই সংগঠন তৈরি করে 3 থেকে 3,000 জন 30,000 জনকে এক জায়গায় করেছি, আমাদের একটা দায়বদ্ধতা থাকে। তো সেই দায়বদ্ধতার
কারণে কিন্তু এখনো পর্যন্ত এই লাইভটা কিন্তু এই সময় এই ভোটের আবহে, এখন নেতা মন্ত্রীরা সব লাইভ করছে, তো এই ভোটের আবহে কিন্তু কেউ করে না। তবুও লাইভটা এলাম, কারণ যাদের যাদের অনেক আছে, অনেকেই আছেন যারা সত্যি কথা বলতে কি এই কয়েকটা মানে এই যে ভোটের মানে ভোট ঘোষণা হওয়ার পর যারা হচ্ছে একদম মানসিক ডিপ্রেশনে চলে গেছে, একদম মানসিক ডিপ্রেশন চলে গেছে। মানে অনেক ক্যান্ডিডেট আছে তারা পুরো মানে তারা মেডিসিন নিচ্ছে, আমার কাছে অনেকেই ফোন করে। তো এরকম ক্যান্ডিডেট কিন্তু প্রচুর আছে যে দাদা সেই মানে 29 সেপ্টেম্বর 2022 আমাদের নোটিফিকেশান এসেছিল টেট নেয়ার, তো সেইখান থেকে একভাবে পড়ে আছি। 29 সেপ্টেম্বর 2022, আর এটা হচ্ছে মার্চ 2026। হিসেব করে দেখুন, এত বছর কিন্তু পড়ে আছে কোনো পেশায় না ঢুকে। ডিপ্রেশন হওয়াটা তো স্বাভাবিক। অনেকেই বিভিন্ন কাজ কিন্তু আটকে যাচ্ছে, অনেকের প্রিয় মানুষটা হয়তো ছেড়ে অন্য কোথাও বিয়ে হচ্ছে, এটা স্বাভাবিক, সেই ফিল করতে পারছে এটা। অনেকে এই কন্ট্রোভার্সির মধ্যে, কমপ্লিকেশনের মধ্যে হয়তো দীর্ঘদিন সম্পর্ক, সেই সম্পর্কটা হয়তো থাকছে না, অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। তো এই কষ্টটা কিন্তু এটা অনেকে হয়তো কথাটা শুনে হাসবে, কিন্তু বাস্তবে কিন্তু অনেকে ফিল করে, অনেকে ফোন করে যে দাদা আর কিছু করার নেই। দেখুন, আমি কিন্তু এখানে এনওএসদের নিয়ে কিন্তু কোনো কথা বলিনি, কিন্তু তারা কিন্তু নেগেটিভ কমেন্ট করা শুরু করেছে। আমি কিন্তু কারোর কোনো বাক্য কিন্তু খরচ করিনি। আমি এনআইএস কি 23-25 কি কারোর বিরুদ্ধে কিন্তু কিছু বলিনি। তারপরও কেন জানি না আমি সামনে থেকে কথা বলি বলে কি আমাকে সব অ্যাটাক করবে, এটা ভুল ধারণা। প্রত্যেকেরই দীর্ঘদিন পর নিয়োগ হচ্ছে, প্রত্যেকেরই সমবেদনা আছে। যারা ইন্টারভিউ দিতে পারছে না, এটা সত্যি মানসিকভাবে আমার কয়েকটা ক্যান্ডিডেট, এনআইএস ক্যান্ডিডেট জড়িয়ে ধরে বললো দাদা খুব মানসিক টেনশন, উত্তরবঙ্গ থেকে এসেছি, আমাদের কিন্তু ইন্টারভিউ দিতে দিল না। তো এটা খারাপ লাগে। অনেকের বাচ্চা আছে, বাড়ির থেকে বাবা মা কল করে বলছে যে তুই ইন্টারভিউ দিতে পারলি না, এত পথ, এত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার পাড়ি মানে ট্রেনে, প্রায় কয়েকশো কিলোমিটার ট্রেনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এসে গিয়ে ইন্টারভিউ দিতে গেলি, সব রেডি, এত খুব সুন্দর পড়াশুনো করেছে, সব রেডি, কিন্তু ইন্টারভিউর ভেরিফিকেশন টেবিল থেকে তাদেরকে ইন্টারভিউ দিতে দিচ্ছে না। একটা তা সে কষ্ট তো একটা থাকবে, একটা চাপ তো থাকবে, তার প্রতি অবশ্যই সহানুভূতিশীল তাদের প্রতি আছে। কিন্তু এখানে কমেন্ট করে মানে কমেন্ট করে এটা করবেন না। যাই হোক, যেটা বলছিলাম ভুলে গেছি আসল কথাটা। মাঝে মাঝে কেউ একজন আসে, হয়তো কেউ ইন্টারভিউ দিতে পারলো না, সে রাগের বশবর্তী হয়ে অভিমানের কষ্টে সে হয়তো কয়েকটা বাজে কমেন্ট করে দেয়। এটা স্বাভাবিক, এটা মানুষের, এটা কি করবে, এতদিন পর নিয়োগ হচ্ছে, এগুলো তো নিয়োগ পর পর দিলে তো কোনো সমস্যাই ছিল না। এতদিন পর নিয়োগ, এই প্রায় 22-এর টেট নিয়োগ হচ্ছে, এখন কতদিন হবে তার কোনো গ্যারান্টি নেই। এটা হয়তো পুজো পর্যন্ত, সেপ্টেম্বর মাস পর্যন্ত হতে পারে, বা ওটা পুজো যদি কোনো করেন। তবে আমরা পরিষ্কার কথা বলি, ভোটের আবহাওয়ায় কিছু বলবো না, ভোট মিটুক, সামনের দিনে কিন্তু লড়াইটা হবে। এখন আইনি পথে কেসগুলো উঠছে, প্রত্যেকে সাহায্য করুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। অনেকের অনেক কিছু আটকে গেছে, যেটা বলছিলাম ভুলে গেছি, যে প্রিয় মানুষটা মনে করুন 3-4 বছর কাউকে কথা দিয়ে রেখেছে তাকে বিয়ে করবে বা এইসব জাতীয়, তো শেষ পর্যায়ে দেখা যাচ্ছে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে, তার এই চাকরিটার জন্য করতে পারছে না। হয়তো কেউ লোন করে ডিএলএডটা করেছে, লোনটা আর পরিশোধ করতে পারেনি, টিউশনে পড়িয়ে মাসে মাসে অল্প অল্প করে দিচ্ছে লোনের টাকাটা। সে হয়তো ভাবছে এর দ্বারাই যদি এই এই নিয়োগে যদি হলো ভালো, না হলে অন্য কোনো পথ নিতে হবে, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, কিন্তু এটাও তো ক্লিয়ার হচ্ছে না। এখানে আপনার আমার, যদি আপনি আমি সক্রিয় হতাম, অনেক কিছু হয়তো হতে পারত। কিন্তু আমরা সবাই ম্যাক্সিমামটাই দেখায় বিশ্বাসী। এই লাইভ টাচ করছি, দেখবেন মানসিকভাবে অনেকটাই, যারা অনেক কষ্টে আছেন অনেকটাই কিন্তু জোর পাবেন। অনেক ক্যান্ডিডেট আছে দেখেছি 2022 সালে পরীক্ষা দিল, 23-এ কোয়ালিফাই করলো, করার পর তারা সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছে কবে নিয়োগ হবে কি হবে, কয়েক মাস দেখে কিন্তু বিয়ে করে নিয়েছে। আমি আজ একজনের সাথে কথা বলছিলাম, একটা বন্ধুর সাথে, তো অটোমেটিক্যালি তার বাচ্চাও হয়েছে। আমি বাহ, খুব ভালো কথা। কিন্তু আমরা যারা একটা কিছু হওয়ার পর শুরু করবো সব কিছু যারা ভাবছি, তাদের মতো বাজে পরিস্থিতি কারণ নেই। অনেকেই প্রচুর 22 স্টেট ক্যান্ডিডেট কিন্তু মাঝে মাঝে বিয়ে করে নিয়েছে।
নিয়েও তারা চাপে, নিয়েও তারা টেনশানে, বারে বারে করে কবে হবে দাদা, কবে শেষ হবে, আবার নতুন নিয়োগ কবে হবে। এর মধ্যে যারা আবার নতুন টেট দেবে তারাও চিন্তা করছে যে কবে টেট হবে দাদা। অনেকেই মেসেজ ফোন করে। অনেক ক্যান্ডিডেট আছে যারা স্পেশাল এডুকেটর, হয়তো 2 নম্বরের জন্য 22-এ পাশ করতে পারেনি। স্পেশাল এডুকেটর, আজ একজনের সাথে কথা হচ্ছিল একটা বন্ধুর সাথে, বয়স্ক ক্যান্ডিডেট। তো সে কিন্তু তার 2 নম্বরের জন্য 2022-এর টেটে কোয়ালিফাই করতে পারেনি। সে স্পেশাল আরসিআই থেকে তার ট্রেনিং নেয়া, তো সে কোয়ালিফাই করলে কিন্তু তার চাকরিটা হয়ে যেত এবারে। আবার অনেক ক্যান্ডিডেট আছে 2017 টেট, তখন কেউ জানতো না যে টেট আর নিয়োগটা সম্পূর্ণ আলাদা। অনেকে মানে এসসি ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট, শুনুন লাইভগুলো, অনেকে অভিজ্ঞতা হবে। এসসি শিডিউল কাস্ট তারা কি করলো, টেটে জেনারেল হিসাবে তারা টেটে অ্যাপ্লিকেশন করলো। কেন? এক সময় মানিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এক সময় কি করেছিল, যে যারা জেনারেল তারা জেনারেলে থাকবে, যারা এসসি তারা এসসিতে থাকবে, যারা ওবিসি তারা ওবিসিতে থাকবে, নাম্বার বেশি হলেও অন্য জায়গায় যেতে পারবেন না। তো সেই ভেবে কিন্তু 2017 টেট, আমার এক বন্ধু, এরকম অনেক বন্ধু আছে, তারা জেনারেল হিসাবে কিন্তু টেট পরীক্ষা দিয়েছিল। অনেকে 87 পেয়েছে, অনেকে 89 পেয়েছে, কিন্তু কোয়ালিফাই হতে পারেনি। 90 না হলে কোয়ালিফাই হবে না। কিন্তু পরে জানতে পারলো যে টেট আর নিয়োগ সম্পূর্ণ আলাদা। কত ভুল অনেকে করেছে জানেন? 2017 টেট 89 পেয়েছে, শিডিউল কাস্ট জেনারেল কাস্ট হিসাবে ফর্ম ফিল আপ করেছে। তাদের কি হবে জানেন? তাদের তো টেনশন। ভাবুন, মানে যারা 2022-এর 17-14 টেট 22-এর নিয়োগ যেটা হয়েছে, সেখানে কত কম এস করে এসসিরা কিন্তু চাকরি পেয়েছে, অনেক কম এস করে, এ যাবৎকালে সেরা। তো তারা তো ডিপ্রেশনে, তারা তো টেনশন থাকবে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ভেঙে পড়বেন না। সময়টা খুবই খারাপ, কিন্তু এই 1-1.5 মাসের মধ্যে অনেক কিছু হয়তো আসতে পারে। কিন্তু আইনি পথে লড়াইটা চালিয়ে যেতে হবে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। নেগেটিভিটি থেকে বেরিয়ে আসুন, ফান্ডিং দিন। এই বিদেশ গাজী আছে, লড়াইটা দেখুন শেষ পর্যন্ত করে যাচ্ছি। ঐক্য মঞ্চের ছত্রছায়া শেষ পর্যন্ত করে যাচ্ছি। কেউ হয়তো অ্যাক্টিভ নেই, সক্রিয় নেই, যে যার মতো চলছে। প্রত্যেক ক্যান্ডিডেট যাদের ইন্টারভিউ হয়ে গেছে তারা ভাবছে ইন্টারভিউ হয়ে গেছে, আমি আর কেন এর মধ্যে ঢুকবো। কিন্তু প্রত্যেকেরই স্বার্থ জড়িয়ে। যদি পরে ট্রেনিং করা ক্যান্ডিডেট ঢোকে, যদি 2017-22-এর প্রশ্নভুল মামলা থেকে ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আবার ফর্ম ফিল আপ শুরু হবে। আপনারা দেখতে পাবেন, এই কথাটা বলছি, এই কথাটা রেকর্ডিং করে রাখুন। যদি প্রশ্নভুল মামলা থেকে রায় আসে, তাহলে আবার করে ফর্ম ফিল আপ হবে। এই লাইনটা লিখে রাখুন, আমার কথাটা লাইভে এটা করে রাখুন, আমার যেটুকু ধারণা। কারণ 2014 টেট, 2016 রিক্রুটমেন্ট, আমি এর আগেও লাইভে বলেছি যে 16 রিক্রুটমেন্টে কি হয়েছিল, যারা ট্রেনিং ছিল টেট পাস, প্রত্যেককেই কিন্তু চাকরি পেয়েছিল, তাদের কিন্তু প্রত্যেককেই দিয়েছিল। তারপর নন ট্রেনদের ডেকেছিল। কিন্তু কেউ 2 নম্বর 3 নম্বরের জন্য আরটিআই করে যখন জেনেছিল যে 2 নম্বর 3 নম্বরের জন্য 2014 টেট আমি কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু পরবর্তীতে 6 প্রশ্নভুল মামলায় কিন্তু অনেকে চাকরি করছে। তাহলে 6 প্রশ্নভুল নাম্বারে যদি নাম্বার দেওয়া হয় 6টা প্রশ্নের, কারা অ্যাটেম্প করলো বা অ্যাটেম্প করলো না, সেখানে তো কিছু কোয়ালিফাই ক্যান্ডিডেট বের হবে। যেটা ডিভিশন বেঞ্চের ওগুলো বলছে 1 লক্ষ, কিন্তু সেটা হয়তো কম হতে পারে, কিন্তু বেশি কম হবে না। তো সেই ক্যান্ডিডেটগুলো কি করবে? সেই ক্যান্ডিডেটগুলো কিন্তু ওই সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে হাইকোর্টে ছুটবে, বা ওখান থেকে হয়তো অর্ডার বের করে নেবে যে 2016 রিক্রুটমেন্টের ট্রেনিং যারা ছিল প্রত্যেকেই চাকরি পেয়েছিল। তাহলে 16 আর 10 26, তাহলে এই 10 বছর আগে যদি আমাদের নিয়োগটা হতো, তাহলে হ্যাঁ 2014, এই 2016, মানে 2014 16 রিক্রুটমেন্ট, তো 16 রিক্রুটমেন্টে 48 হাজারের কাছাকাছি নিয়োগ হয়েছিল। তো 16-র পর 10 বছর যদি আমাদের এই 6 প্রশ্নগুলো নাম্বার দেওয়া হতো, তাহলে তো আমরা সবাই চাকরি পেতাম। তো আমাদের আগে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তো এটা তৈরি হতে পারে। দেখুন, প্রত্যেকে নিজের জায়গা থেকে লড়তে হবে। যারা নতুন লাইভ দেখছেন, যারা এর আগে ফান্ডিং করেছেন, ফান্ডিং করুন, চেষ্টা তো করি। 200, 400, 500 টাকা এটা হয়তো অনেকের কাছে অনেক ব্যাপার, কিন্তু যাদের কাছে একটু সাহায্য করুন সাধ্য মতো।
কেউ কিন্তু অ্যাক্টিভিটি, প্রত্যেকেরই অ্যাক্টিভিটি নেই, কেউ আর এতে সময় দিতেও চাইছে না। কিন্তু যেহেতু প্রথম থেকেই এই জায়গায় আছি, প্রথম থেকে এই জায়গায় পড়ে আছি, এটা ছেড়েও কিন্তু যেতে পারছি না। নিজেকে তাহলে মনে হবে যে স্বার্থপর মনে হবে। ঠিক আছে, অনেক চাপ সহ্য করে আছি, অনেক চাপ, অনেক চাপ, ভিতরে বাইরে অনেক চাপ সহ্য করে আছি। পরিবারের বাইরে 23টা জেলায় কন্ট্রোভার্সি তৈরি হবে, বললাম না, ছোট্ট ছোট্ট গ্রুপ খোলা আছে, প্রত্যেকেই গ্রুপ আলাদা আলাদা করে যা নয় তাই নিয়ে চারিদিকে ছড়াচ্ছে। কিন্তু বাস্তবে কি দেখতে পাবেন, শেষ পর্যন্ত নতুন সরকার গঠন হোক, যে সরকার আসবে, যেই দলেরই সরকার আসুক, দাবি কিন্তু থাকবে, একটা অন্যরকম দাবি থাকবে। সেটা আমি এখন শেয়ার করছি না, আপাতত শেয়ার করছি না। প্রত্যেক ক্যান্ডিডেটরা যেহেতু 3 বছর অপেক্ষা করে আছেন, আমরা ভোটের আগে কোনো কিছু করিনি, এই নিয়োগ হওয়ার পর থেকে সেভাবে কোনোভাবে কিছু করা হয়নি। কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট যদি রাজপথে, প্রত্যেক ক্যান্ডিডেট যদি নিজের অধিকারের দাবিতে যদি দাবি রাখতে পারেন, আজকে দেখুন ভোটের বাজারে দেখুন, প্রত্যেকেই নেতা মন্ত্রীরা কিন্তু আপনার বাড়ি গিয়ে কিন্তু ভোট চাইছে। আমরা শূন্য পদ চাইব, আমরা শূন্য পদ চাইব, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। আর বাড়িতে বলে রাখবেন যে আমি মেয়ে হয়েছি বলে আমি রাজপথে নামবো না। অনেকে লাইভ দেখছে, আমি দেখতে পাচ্ছি, তো তারাও কিন্তু এই রাজপথে নেমেছে, অনেকেই নামেনি তারা, কিন্তু সবাই স্বীকার করে যে কর্মসূচির কারণেই নোটিফিকেশান। কিন্তু এই সামনের দিনে কিন্তু ভ্যাকান্সি, কিন্তু আপ টু ডেট ভ্যাকান্সি চাই। যে কথাটা আমি বলছিলাম, আপ টু ডেট কথার মিনিং হচ্ছে, মনে করুন আজকের ডেটে প্যানেল প্রকাশ হচ্ছে, তো আজকের ডেটে কিন্তু যে যতটা শূন্যপদ আছে, সেই শূন্যপদ কিন্তু দিতে হবে। সেই লড়াইটা কিন্তু করতে হবে। যদি নর্মালি না হয়, যদি রাজপথে না হয়, তাহলে আইনি পথে লড়াই করতে হবে। আপনারা শুধু ফেসবুক লাইভ দেখে এটা এড়িয়ে যাবেন না। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ফান্ডিং দিয়ে অন্তত লড়াইয়ের পথটা, অন্তত অ্যাডভোকেট দেওয়ার জায়গাটা তৈরি করুন। প্রত্যেকের উদ্দেশ্যে এই বার্তাটাই দেওয়ার জন্য লাইভ। হয়তো আমি অন্যান্য কাজ রয়েছে, হয়তো সেই সব কাজ করতাম, কিন্তু এগুলো কেন বলছি, লাইভটা দেখুন যারা এর আগে দেখেননি। সামনের দিনে যে কোনো সময় পরিস্থিতি পরিবর্তন হতে পারে, ভেঙে পড়বেন না। একটাই কথা বলি, এই নির্বাচনের পর নতুন সরকার গঠন হবে, সে যে দলেরই হোক না কেন, সেই সরকারের কাছে কিন্তু একটা একটা ভয়ঙ্কর দাবি থাকবে, আমাদের ভয়ঙ্কর না, বাস্তব দাবি থাকবে, একটা ন্যায্য অধিকারের দাবি থাকবে। সেই দাবিটা হচ্ছে ভ্যাকান্সি। আর কিভাবে থাকবে, কেমনভাবে যেতে বলতে হবে, সে জায়গাগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরকেই কিন্তু তৈরি করতে হবে। আর কেন আমি এই লাইভ করি, কেন এতদিন পর্যন্ত এই 10 জন থেকে শুরু করা, সেখান থেকে 10 জন বিকাশ ভবন, এপিসি ভবনের সামনে আন্দোলন, সেখান থেকে 10,000 জনকে এক জায়গায় করা, এগুলো অনেক পরিশ্রমের ফল। ম্যাক্সিমাম জন প্রত্যেকে চাকরি পেয়ে গেলে এর থেকে আনন্দের কিছু হবে না। যে কথাটা আমি বলছিলাম, ভুলে গেছি, যে আপ টু ডেট ভ্যাকান্সি, এই আপ টু ডেট কথাটা, এই আপ টু ডেট ভ্যাকান্সি, প্রাইমারি যে ভ্যাকান্সি রয়েছে, বিহারের যে নিয়োগগুলো, সেগুলো তুলে ধরা হবে। আমি কেন এই, অনেকেই দেখুন অ্যাক্টিভ কতজন আছে, বাইরে থেকে হয়তো আপনারা দেখতে পাবেন সবাই অ্যাক্টিভ, কিন্তু এখন কিন্তু কেউ অ্যাক্টিভ নেই, সবাই কিন্তু এই প্রতিকূলতার সাথে হেরে গেছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। আমার ব্যক্তিগতভাবে দেখুন, একাডেমিক মোটামুটি আছে, আর যে ইন্টারভিউ কোশ্চেন ধরা হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি যেহেতু কম্পিটিটিভ লাইনে পড়াশুনো করি, আমার কাছে এই এই যে কম্পিটিটিভ লাইনে যে কোশ্চেনগুলো ধরা হচ্ছে, জেলা সম্পর্কে, সদর শহর সম্পর্কে, ইতিহাস, ভূগোল, জিআই, বা এই জিআই বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তো রোজই কাগজ পড়া হয়, তো এই সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সব কোশ্চেন তো পারা সম্ভব নয়। 2 একটা ভুল হবে, 3টে ভুল হলো, 4টে ভুল হলো। আমার যদি ম্যাথ থেকে ধরা হয়, বেসিকগুলো পারবো, কিন্তু একদম ভিতর থেকে যদি ধরা হয়, যদি বানান লিখতে দেওয়া হয়, যদি 19-এর নামটা বলতে হয়, 20-21-এর নামটা বলতে বলা হয়, সেক্ষেত্রে কি সম্ভব? তো সেই জায়গায় অনেক ক্যান্ডিডেট আমার থেকেও অনেক কম, কিন্তু অনেক কম কিন্তু তাদের স্কোর রয়েছে। তারা কিন্তু মনে করে একভাবে ধরেই নিয়েছে যে আমাদের কি হবে দাদা, হবে কি। কিন্তু এটুকু বলবো যে জেগে থাকুন, টেট পাসদের ভবিষ্যৎ সামনের দিনে ভালো হবে।
শুধু এই খারাপ লাগে যাদের বয়স পেরিয়ে গেছে, জেনারেল ক্যান্ডিডেট, এরা নিয়ে কিভাবে ঢুকবে প্যানেলে তাদের জন্য। কিন্তু যে ইন্টারভিউ চলছে, সামনের দিনে এই ইন্টারভিউয়ের 10টা নাম্বার অনেক কিছু ভ্যারি করবে। আর যে কথাটা আমি শুনছিলাম, অনেকে মালদা থেকে ফোন করেছিল যে দাদা এই বিভিন্ন যে পিএইচ মানে পিএইচ সার্টিফিকেট এগুলো হচ্ছে, আপনারা ডকুমেন্টস দিন। যারা পিএইচ সার্টিফিকেট, হেয়ারিং, কানের সমস্যা দেখিয়ে যারা বের করছে, এগুলো ডকুমেন্টস দিন। চাকরি পেলেও পরে কিন্তু চাকরি চলে যাবে, এটা বলছি। আর যে কথাগুলো বলছি, যে যারা পরবর্তী ইন্টারভিউ রুমে গিয়ে যারা এডিট করছেন, একটু সাবধানে করবেন। যারা মানে জেনারেল কাস্টে যারা অ্যাপ্লিকেশন করছেন, ইন্টারভিউ রুমে গিয়ে হয়তো এসসি ঢুকিয়ে দিচ্ছেন, তো এগুলো করবেন না। এগুলো করলে কিন্তু পরবর্তীতে কোনো কারণে কেস হলে কিন্তু যে কেউ জড়িয়ে যেতে পারে। সুতরাং এগুলো একটু এড়িয়ে চলবেন। যেটুকু প্রত্যেক ক্যান্ডিডেট, যারা 2022 সালের প্রত্যেক ক্যান্ডিডেটদের যেটা ভালো সেটা কিন্তু চাই। সামনের দিনে ভ্যাকান্সি বৃদ্ধি যদি হয় আপ টু ডেট, অন্তত পক্ষে আরও বেশ কিছু ভ্যাকান্সি, যে ভ্যাকান্সি দেওয়া হয় তার থেকে বেশি হবে। আর নতুন সরকারের কাছে তো আমাদের দাবি একটা থাকবেই, একটা বাস্তব দাবি থাকবে, একদম বাস্তব দাবি থাকবে। আর সাথে আমরা যা ট্রেনিং প্রাপ্ত, যারা পরবর্তীতে ডিএলএড হয়েছে, এই ক্যান্ডিডেট যদি থাকে, তো অনেক ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি ঠিকঠাক আমি যে পরিকল্পনা এগোচ্ছি, তাহলে হয়তো বেরিয়ে যাব। আর যদি 14 প্রশ্ন ভুল, 22-17 প্রশ্ন ভুল যদি আমাদের মধ্যে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে ঢোকানোর চেষ্টা হয়, তাহলে কিন্তু আমাদের সব অনেকটাই কিন্তু শেষ হবে। মানে আমাদের এই প্রসেস, যারা ইংলিশ মিডিয়ামে চাকরি পাবে বলছে, যারা মানে স্পেশাল এডুকেশনে যারা চাকরি পাবে বলছে সকলে, সেগুলো কিন্তু সব ভেঙে চুরে যাবে। মানে তাদের মধ্যে আবার অ্যাপ্লিকেশনে করার ডেট দিতে হবে। এই 17 প্রশ্ন ভুল, সেখানে মনে করুন যে নাম্বার যদি বাড়ে কোনো কারণে, 1 নাম্বার বেড়েছে সম্ভবত, তো 1 নাম্বার পেয়ে যদি 100 জন ঢোকে, তো 100 জন কি হতে পারে? 100 জন কি হতে পারে বলুন? তারা কি করবে? যে জেলায় কম কম্পিটিশান, যে জেলায় যেখানে ভ্যাকান্সি বেশি, ক্যান্ডিডেট কম, তো সেখানে তারা করবে। সব কিছু ভেঙে যাবে এবং প্রসেসটা আরও দীর্ঘায়িত হবে। ঠিক আছে, এই কথাগুলো আপনারা একটু যদি মানেন, প্রত্যেকেই দেখুন একসাথে যদি সকলে মিলে কাজ করা হয়। আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, যে 2-1কে বলছে তুই ছোট আমার থেকে, তো 2-1কে মারছে, 3-2কে মারছে, 4-3কে মারছে, 5-4কে মারছে। তো এরকম করে এদিকে একদিকে 0 আর একদিকে 1। এবারে 1 বলছে আমি কি তোকে মারবো? তো 0 বলছে যে, আমি এটা ডিটেলস দেখিনি, একবারে দেখি ডিটেলস, বলছে না, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, তুমি 1 আর আমি 0, তুমি তো 1 আমার থেকে বড়, 0 বলছে, তো তুমি তো আমাকে মারবে। তো একটা কাজ করি, কেউ আমাদের কাছে আসতে পারবে না, তুমি 1 দাঁড়িয়ে থাকো, তোমার পাশে আমি 0 দাঁড়িয়ে গেলাম, তো 10 হয়ে গেল। তাহলে ওই 10 হয়ে গেল, মানে 1 থেকে 9 পর্যন্ত যারা আছে, কেউ কিন্তু এই 10কে টাচ করতে পারলো না। তাই বলবো যে সঙ্ঘবদ্ধ থাকুন। কে কি করছে, কে কোথায় কি করছে, সামনের দিনে দেখা যাবে। সুতরাং নতুন করে যাতে কেউ না ঢুকতে পারে, সেই জায়গাটা আমাদেরকে আইনি পথে লড়াই চালিয়ে যেতে হবে। আর যারা প্যানেল, যারা এই নিয়োগে, আমি ইন্টারভিউ দিয়েছি বা দেবো, যারা, তাদের কাছে কোনো চাপ নেই। কিন্তু কয়েক হাজার জনের কাছে যারা ইন্টারভিউ দিতে পারেনি, তারা প্যানেলে ঢোকার চেষ্টা করছে, দীর্ঘদিন পর নিয়োগ হচ্ছে, তারা কিন্তু আমার লাইভটা দেখে তারা কিন্তু মনে প্রাণে তাদের কিন্তু রাগ হচ্ছে, দুটো একটা বাজে কথাও বলছে। লাইভ তো দেখছি, আমি দেখতে পাচ্ছি অনেক যারা নিয়োগে আসতে পারেনি। কিন্তু ভাই, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকে আইনি পথে লড়াইটা করি, তুমিও করো আমিও করি, ব্যক্তিগত কোনো আক্রমণ নয়। তো সেই জায়গায় তারা কিন্তু সংঘবদ্ধ। আগামী দিনে দেখতে পাবেন তারা সুপার সিনিয়র অ্যাডভোকেট দেবে নিয়োগে অংশগ্রহণ করার জন্য। সেই জায়গাটা কিন্তু আমাদেরকে ফেস করতে হবে। ফান্ডিং প্রয়োজন আছে, সামনের দিনে একদম আপ টু ডেট ভ্যাকান্সি পেয়ে প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত কিন্তু লড়াইটা হবে। কে কোথায় কিভাবে কি বলছে, কোন গ্রুপে কি বলছে, এই যে মাদার যে জিনিসগুলো, মাদার যে গ্রুপ, মাদার যে কাজ, যারা ছোট্ট ছোট্ট গ্রুপ খুলছে, একটা জেলার বিভিন্ন গ্রুপ, কয়েকটা বন্ধু বান্ধব মিলে একটা গ্রুপ, সেখানে কন্ট্রোভার্সি তৈরি। কিন্তু মাদার যে কেসগুলো রয়েছে, সে কেসে ফান্ডিং না করলে কি হবে? শুধু ফেসবুকে
লিখলাম, ফেসবুকে লিখলাম আর হোয়াটসঅ্যাপে সারাদিন ধরে করলাম, সেটা তো করলে হবে না। আমার কথা যারা বুঝতে পারছেন, এই গ্রুপ গ্রুপ হোক, গ্রুপ তৈরি করুন, আলোচনা করুন। এসসিদের আলাদা গ্রুপ আছে, ওবিসিদের আলাদা গ্রুপ, ওবিসি বি আলাদা গ্রুপ, ওবিসি এ আলাদা গ্রুপ, জেনারেল গ্রুপ, ইডব্লিউএস গ্রুপ, আপনার পিএইচ এসসি গ্রুপ আলাদা, পিএইচ জেনারেলদের গ্রুপ আলাদা, লোকোমোটর যারা আছে প্রত্যেকে কিন্তু একটা করে গ্রুপ করেছে। কিন্তু মাদার যে গ্রুপগুলো যারা কেসগুলো চালাচ্ছে যারা, সেই সব গ্রুপের প্রতি কিন্তু কারোর লক্ষ্য নেই, কোনো কথা নেই সেখানে। সেই জায়গাটা তৈরি করুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সেই জায়গাটা তৈরি করুন, অন্তত মাদার কেসগুলো লড়ার জায়গাটা করে দিন। আপ টু ডেট ভ্যাকান্সি সামনের দিনে কিন্তু চেষ্টা চালানো হবে, আর খুব সেই চেষ্টাটা কিন্তু ছোটোখাটো চেষ্টা হবে না। অনুপ্রধান বলছে, দাদা বিদেশ গাজীদা বয়স্ক, আমার জেনারেল শেষ হয়ে গেলাম বয়স শেষের দিকে। ভাবতে পারছেন আন্দোলনে কারা আসে? যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, যাদের আর পিছনে ফেরার জায়গা নেই, যাদের এখন বেসরকারি কাজে গেলেও নেবে না, যাদের বেসরকারি কাজে গেলেও নেবে না, তাদের বেসরকারি কাজ কত বছর পর্যন্ত? 25 বছর পর্যন্ত আপনি পারবেন, তারপরে কিন্তু আপনি কিন্তু আর বেসরকারি কাজ কিন্তু আপনাকে নেবে না। তো তারা কি করবে? কথা দেখুন, দুবার কমেন্ট করেছেন যে অনুপ্রধান দাদা, যে আমরা জেনারেল শেষ হয়ে গেলাম বয়স শেষের দিকে। এই ভ্যাকান্সিটা যদি আরও 20,000 বাড়ানো যায়, 30,000 হলে তো ম্যাক্সিমাম বেরিয়ে যাবে। এই ইন্টারভিউয়ে এত কোশ্চেনেরও প্রয়োজন হবে না। ঠিক আছে, কথাগুলো একটু মানবেন প্রত্যেকেই। এই কিউআর কোড দেবে, এখানে একটু ফান্ডিং করুন নিজের সাধ্য মতো। মনে করুন যে আমি এটা নিজের থেকে খরচ করলাম। ছেড়ে দিলে তো সব ভেসে যাবে, ছেড়ে দিলে তো দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যাবে। এখনো পর্যন্ত তো জায়গাটা ধরে আছি, আর অনেকের যারা নিয়োগে আসতে পারছে না তাদের কথা শুনে যাচ্ছি, তাদের বাজে কথা শুনে যাচ্ছি, তাদের থ্রেটিং শুনে যাচ্ছি। এই লাইভটা আমি না করলে কেউ করবে না, লাইভটা না করলে কারো থ্রেটিং শুনতে হবে না, কারোর বাজে কথা শুনতে হবে না। কিন্তু লাইভটা করলাম কেন? সেই সব বয়স্ক ক্যান্ডিডেট, সেই সব যারা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থানায় আটকে ছিল, সন্ধ্যা না, রাত 10টা 9টা 10টা পর্যন্ত, সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাচ্চা রেখে যারা আন্দোলন করেছিল ভ্যাকান্সির দাবিতে, নিয়োগের দাবিতে, তাদের জন্য এই জায়গাটা ছাড়তে পারছি না। ঠিক আছে, তাই বলবো লাইভ আর দীর্ঘায়িত করব না। ইন্দ্রজিৎ ব্যানার্জি বলছে, আমি তো দেখছি তুমি একটি নিষ্ক্রিয় হয়ে গেছো। দেখো ভাই কি দাদা, পরিস্থিতির চাপে অনেকটা হতে হয়। তো একটু আমাকে যদি ভালো করে ফলো করেন, দেখতে পাবেন কতটা নিষ্ক্রিয় কি সক্রিয়। প্রয়োজনে সব তো সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব হয় না, প্রয়োজনে ইনবক্স করো, হোয়াটসঅ্যাপে করবে, কথা হবে, তখন বুঝতে পারবে যে কতটা সক্রিয় আর কতটা নিষ্ক্রিয় আছি। কাজ করছি, মানে নীরবে হলেও করতে হচ্ছে, আইনি পথগুলো দেখা হচ্ছে। এখন তো কোনো সরকার নেই, এখন তো আন্দোলন বা এইসব জাতীয় কর্মসূচি করে কোনো লাভ হবে না। তবে এখনও কিন্তু আমরা বিভিন্ন আধিকারিকদের কাছে চেষ্টা করছি। আজ যেমন উত্তরবঙ্গ থেকে কবিরুল কল করেছিল, সে বলছে দাদা মমতা ব্যানার্জি আমাদের এখানে আসছে, সভানেত্রী তৃণমূল কংগ্রেসের, তো ওনাকে একটা ডেপুটেশন দেবো। না, দিতে পারো, ডেপুটেশন দাও, এখন কাছাকাছি পাবেন, এরপরে হয়তো কতটা পাবেন জানি না। তো এখন ডেপুটেশন দিচ্ছে যে এই ভ্যাকান্সি পরবর্তীকালে যদি কিছু ভ্যাকান্সি বাড়ানো, কিছু মানে আপ টু ডেট ভ্যাকান্সি থাকবে। তো এইটুকুই, এই বলে শেষ করলাম। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকে নিজের জন্য কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছি, কারো হয়তো নোটিফিকেশান আসবে। আর বাঁকুড়ার যে বিষয়টা বলছিলাম, কালকে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর দেখুন কাল বিকাল কিংবা এই সপ্তাহের মধ্যে কিছু দেয় কিনা। আবার যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এটাও একটা দিক, যে নির্বাচন যেহেতু ঘোষণা হয়ে গেছে, এখন নতুন করে ডেট দিতে পারবে কিনা পর্ষদ, সেটাও ভাবার। যদি প্রাইমারি পর্ষদ নতুন করে, যেদিন পরীক্ষা পড়েছে যে মার্চ মাসে, এই এপ্রিল মাসে মনে হচ্ছে সম্ভবত, যদি ডেট না দিতে পারে, যেহেতু ডেট দেয়া থাকলে পিছনে একরকম, কিন্তু নতুন করে যে ডেটে ভোট পড়েছে সেই ডেটটা বাদ দিয়ে অন্য একটা যে দিন ঘোষণা করবে পরে, সেখানে করলে বাধ্যবাধকতা আসে কি না, কারণ নির্বাচন মানে ঘোষণা হয়ে গেছে। তো সেটা একটু দেখতে হবে। কালকের দিনটা অপেক্ষা করুন কি করে পর্ষদ, না হলে হয়তো পরে কোনো একটা দিন করে দেবে, তবে ডিউরেশন থাকবে। আপনারা ভাববেন না যে হঠাৎ করে ডেট দিয়ে দেবে, হঠাৎ করে আমরা কি করে পড়াশুনো করব। আপনারা সময় পাবেন। বাঁকুড়া জেলার ক্ষেত্রে আমি বলে দিলাম যে আপনারা সময় পাবেন। এখন নতুন করে নোটিফিকেশান পর্ষদ দিতে পারবে কিনা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ মনে হয়, তবে দেবে। কাল স্পেশাল এডুকেটরদের হয়ে যাওয়ার পর হয়তো কাল বিকালে, বা যদি পরের দিন না পান বা এই সপ্তাহের মধ্যে না পান,
তাহলে ভাববেন যে এটা আপাতত এখন হবে না। এটা আমার ধারণাটাই বললাম আমি। এখন নোটিফিকেশান দেওয়াটা হয়তো মানে কিছুটা নির্বাচনের মধ্যে পড়ে গেছে, দিতে পারবে কিনা সেটা সন্দেহ, পিছনে দেওয়া থাকলে ব্যাপারটা আলাদা ছিল। আমি বললাম কথাগুলো সব প্রত্যেকেই বললাম, সামনের দিনে আপ টু ডেট ভ্যাকান্সি দরকার, আপ টু ডেট ভ্যাকান্সি দরকার। বিহারের নিয়োগ তুলে দেওয়া হবে, কোনো টেট পাস বসে নেই। আর 2 নম্বর হচ্ছে যেটা বললাম যে যারা পরবর্তীতে ট্রেনিং হয়েছিল সেই কেসগুলো এখন কোনো গ্রুপ বিষয় না, আপনারা বিস্তারিত জানতে পারবেন সেই কেস থেকে, প্রশ্নভুল মামলা থেকে, বা পরে যারা ট্রেনিং করেছে বা টেট চলাকালীন যারা পার্সুইং বা বিভিন্নভাবে যারা নিয়োগে আসতে পারেনি, তারা নিয়োগে আসার চেষ্টা করছে, সেই জায়গাগুলো আটকাতে হবে, সেই জায়গাগুলো আইনি পথে লড়াই দিতে হবে। সেই কারণে ফান্ডিংটা প্রয়োজন। আপনারা বিভিন্ন গ্রুপে আছেন, কারণ 3 বছর চাকরি পাওয়া যায়নি, 3 বছর প্যানেল বের হয়নি, মানে এর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর গ্রুপ হয়েছে। হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলতে তো কোনো পয়সা লাগে না। তো সেখানে কিন্তু মানে চুলচেরা বিশ্লেষণ হয়, কিন্তু বাস্তবে মাদার কেসগুলো চালাচ্ছি আমরা, এটা আমি বলে দিলাম। করতে এখানে একটা কিউআর কোড শেয়ার হয়ে ফান্ডিং করুন। সামনের দিনে আবারও বলছি, অনেকে নতুন লাইভে আসছে, যে কোনো কারণে যদি এই রায়গুলো চলে আসে, এই নিয়োগের মধ্যে কিন্তু কাটছাট হবে, এই নিয়োগের মধ্যে কিন্তু অনেকে ঢুকবে, আর সেটা করলে কিন্তু প্রসেসটা আরও দীর্ঘায়িত হবে। এটা বলে শেষ করলাম। প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করুন, আর্থিকভাবে সাহায্য দিন। সামনের দিনে 24 তারিখ হয়তো কেস উঠবে, সুপ্রিম কোর্টেও আছে দিল্লিতে, এবং কলকাতা হাইকোর্টেও আছে। এই ক্ষেত্রে প্রত্যেককেই বলবো সাহায্যের হাত বাড়ান। যারা লাইভ দেখছেন, সুভাষচন্দ্র বাগ একটা কিউআর কোড শেয়ার হচ্ছে, সেখানটা আপনারা ফান্ডিং করুন, এবং তার নিচে দেখুন একটা নাম্বার আছে, ওখানে আপনারা স্ক্রিনশট পাঠাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন। আর এই প্রতিকূলতার মধ্যে নিজেকে অনেকটাই আমরা মানসিক একটা চাপের মধ্যে আছি, চাপটা অবশ্যই মুক্ত হবে একটা দিন। শুভরাত্রি প্রত্যেককে। হ্যাঁ, বাঁকুড়ার বিষয়টা বলে দিয়েছি শান্তনু ভাই, ডেট চেঞ্জ হবে কালকে দেখুন বিকালবেলা, আর তা না হলে পরের দিন দেখুন, আর তা না হলে এই নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন হয়তো দেবে না, পরে দেবে, টাইম থাকবে মাঝে, আপনারা বিভ্রান্ত হবেন না, মাঝে টাইম থাকবে, একটা ডিউরেশন থাকবে, যার ফলে আপনারা তার মধ্যে যেটুকু পড়তে থাকুন, তার মধ্যে আপনারা নিজেকে তৈরি করে নিতে পারবেন। এটাই বলে শেষ করলাম। লাইভ অনেক দীর্ঘায়িত হয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, আর কেউ এড়িয়ে যাবেন না, কিউআর কোড শেয়ার হচ্ছে, কেউ এড়িয়ে যাবেন না যে আমার তো কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু এটুকু বলতে পারে, আজকের যে ফান্ডিংটা আপনি করছেন, আগামী দিনে স্কুলে বসে ভাববেন যে এই কেসগুলো কিন্তু এই 3 বছর চালিয়ে এসছি, ভাবুন 3 বছর চালিয়ে এসছি ম্যাট 1594, ভাবুন 14-17 প্রশ্ন ভুল মামলা। এই টাইমটা খুব খারাপ সময়। এটুকু বলবো যে আপনারা ফান্ডিং করুন, করে একটা টাইমে চাকরি পেলে তখন বলবেন যে এই কেসগুলো দরকার ছিল, আজকে হয়েছে। দেখা যাক। শুভরাত্রি প্রত্যেককে।